মাহফুজ আলমকে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ আগেই পদত্যাগের কথা বলে দিয়েছিলেন, কিন্তু মাহফুজ আলম সেই পদত্যাগে সাড়া দেননি এবং এর প্রতিকার স্বরূপ মাহফুজ যে দপ্তরটি এখন দেখে সেই দপ্তরটি দেখার জন্য আরো একাধিক উপদেষ্টাদেরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এটি বলেছেন নুরুল কবির তৃতীয় মাত্রাতে। আলম বাংলাদেশের সরকারের তথ্যমন্ত্রী, তার বিষয়ে আলাপ করতে গেলে জামায়াত ইসলামের কথা আসবে সামনে। আপনি লক্ষ্য করবেন যেই তরুণরা বিগত গণ অভ্যুত্থানের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তাদের মধ্যে একজন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে সরকার প্রতিষ্ঠিত হলো, তার মধ্যে তারা কেউ কেউ ক্ষমতায় গেলেন, মন্ত্রী হলেন, আরেক দল ক্ষমতার বাইরে থেকে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবার চেষ্টা করলেন। দুটো রাজনৈতিক দল তারা প্রতিষ্ঠা করেছেন, রাজনৈতিক দল বলবো না, সংগঠন, প্ল্যাটফর্ম। এবং এখন এনসিপি নামে যারা আছে, ইতিমধ্যে ইনফর্মড সেকশন অফ আওয়ার সোসাইটি, তারা জানে যে তাদের মধ্যেও আবার একাধিক ফ্যাকশনস আছে। প্রায় 1.5 বছর হয়ে গেল, তারা কিন্তু এখনো পর্যন্ত কি ধরনের রাজনীতি করতে চান সেই বিতর্কটা নিজেদের মধ্যে শেষ করতে পারেননি। তারা কি মধ্যপন্থী থাকবেন, নাকি লিবারেল ডেমোক্রেট হবেন, উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করবেন, নাকি জামাত ইসলামের মতন ধর্মাশ্রয়ী রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদেরকে নিয়োজিত করবেন, এগুলো কোনো ঠিক করতে পারেন নাই বলে তাদের দলের কোনো ম্যানিফেস্টো, ঘোষণাপত্র এখনো আসে নাই। এগুলো নিয়ে তাদের মধ্যে যখন বিতর্ক চলছে, তখন আমরা মাহফুজ আলমকে পাবলিকলি একটা স্টেটমেন্ট করতে দেখেছি। তারা বলেছেন, উনি বলেছিলেন যে মওদুদিবাদী কয়েকটা রাজনৈতিক 4-5টা ইতিমধ্যেই দল আছে, অর্থাৎ তিনি জামাত ইসলামী এবং জামাত ইসলামের অফশুট সেখান থেকে ভেঙে কিংবা তাদের সম্মতিক্রমে আরো কত রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে ফাংশন করে বাংলাদেশে, সেটা জামাত ইসলামের কৌশলগত হিসেবেই করে, নাকি তারা যথার্থই তাদের সঙ্গে আদর্শগত সংগ্রাম করে বেরিয়ে এসে করে, এগুলো কোনো পক্ষই এখনো পরিষ্কার করতে পারেনি। মাহফুজ আলম বলেছিলেন যে আর একটা এরকম গ্রুপ দরকার নাই, অর্থাৎ ডানপন্থী ধর্মাশ্রয়ী রাজনীতির দিকে এগিয়ে যাওয়ার বিরুদ্ধে তার গণ অভ্যুত্থানের সহকর্মীদের যিনি তখন এই পরামর্শ দিলেন, তারপর থেকে ব্যক্তিগতভাবে তিনি কতগুলি বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। ব্যক্তিগত বিপর্যয় বলতে আমি রাজনৈতিক বিপর্যয়ের কথা বলছি। আমরা তথ্য হিসাবে জানি যে এরপরে প্রধানত জামাত ইসলামের চাপে নতুন ঋণ গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে এবং সরকারের ভেতরে জামাত ইসলামের যারা প্রভাবশালী লোক আছেন, আপাতত জামাত ইসলামী মনে হয় না, কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক রাখেন, আমি যাদের কথা কিছুক্ষণ আগে ইঙ্গিত করলাম, তাদের সঙ্গে জামাতের সুসম্পর্কের কারণে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা দুজনকে বলল, বস্তুত একজনকে, মাহফুজ আলমকে তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবার কথা আনঅফিশিয়ালি বলেছেন। গত 2 মাস ধরে যদ্দূর আমি জানি, সেটা হচ্ছে তার কাছে ঠিকমতো ফাইল যায় না। তাকে কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, তাকে পাহারা দিয়ে রাখা হয়েছে। লক্ষ্য করুন, তিনি নিজে একজন উপদেষ্টা। জাস্ট একটু মানে সরকার প্রধান কাউকে পদত্যাগ করতে বললে কোনো উপদেষ্টা বা মন্ত্রীকে তার তো সঙ্গে সঙ্গে পদত্যাগ করবার না, সেটাও তার যে ডিসফাংশনাল সরকার, তার আরেকটা। আমি মাহফুজকে সরিয়ে দেওয়ার কথা বলছি না বা তার পক্ষে বিপক্ষে কিছু বলছি না, বাট আমি ঠিকভাবে কথা তো সত্য। ধরুন আমি যদি একটা সংগঠনের প্রধান হই, রাষ্ট্র একটা সংগঠন হিসেবে, এবং আমার যদি সেই ম্যান্ডেট থাকে, তো আমাকে সহযোগিতা করবার জন্য আমাদের যারা ডেপুটিস থাকবে, আমি না চাইলে সে থাকতে পারবে না। আর সে যদি থাকতে পারে, তাহলে বুঝতে হবে যে আমার দুর্বলতা আছে কোনো, যে সেই কথা তো ঠিক আছে। আপনি লক্ষ্য করুন, কিন্তু তাকে কোণঠাসা করবার জন্য কি করা হয়েছে, তাকে আপনার তার যে মন্ত্রণালয়, একটা মাত্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, সেইটাকে দেখবার জন্য 4 জন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে ওই যে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট বাকি কয়েকজনকে, 4 জনকে দিয়ে, 3 জনকে দিয়ে একটা 4 সদস্য বিশিষ্ট পরামর্শক কমিটি করা হয়েছে। সেই কমিটি যেই কমিটির প্রত্যেকজন মন্ত্রীর 2-3টা করে মন্ত্রণালয় আছে, অর্থাৎ সেগুলি তারা সামলাতে পারছে না।
এখন তারা এই 4 জনে মিলে আবার তথ্য মন্ত্রণালয়টা কিভাবে চলবে সেই পরামর্শ দিবেন মাহফুজ আলমকে। তো মাহফুজ আলমের একদিনে বুঝে ফেলা উচিত, আমরা বুঝতে পেরেছি এবং এটা জনসমক্ষে জাহির করা দরকার যে এই জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবার কারণেই তাকে এই বিপর্যয়ের মধ্যে পড়তে হয়েছে। এটা দিয়ে এই সরকারের উপর জামাতের যে আপনার প্রাধান্য, তার যে প্রভাব, এটা বোঝা যায়। এখানে মাহফুজ আলম এখন জামাত ইসলামের বিরুদ্ধে অবস্থান করছে, কিন্তু তার মধ্যে তার নিজের চিন্তা ভাবনা এবং তার যে কথাবার্তা সেটার মধ্যে অসংলগ্নতা শুরু থেকেই ছিল। তিনি ভারতকে নিয়ে মন্ত্রিত্বের পদে থেকে অসংলগ্ন কথা বলেছেন। তিনি প্রোটোকল নিয়ে তার এলাকায় এমন ভাবে গিয়েছেন যে মনে হচ্ছিল এটা শেখ হাসিনার সময়ের শেখ হাসিনার কোনো আত্মীয় বা শেখ হাসিনা নিজে, ভাবখানা এরকম ছিল। তিনি যখন মন্ত্রিত্ব পেলেন তখন তাকে আসলে মানুষ চিনত না। ডক্টর ইউনূস তাকে নিজে অতিমাত্রায় অতি প্রশংসা করেছেন বিদেশে নিয়ে, তাকে মাস্টার মাইন্ড হিসেবে দেখিয়েছেন। এগুলো বাড়াবাড়ি ছিল, মানে শুরু থেকেই এগুলো নিয়ে বাড়াবাড়ি আছে এবং পদ্মার অন্তরালে মানুষকে বোকা বানিয়ে নানা ধরনের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। কে কোন উপদেষ্টা নিয়োগ করেছে, কার পিছনে কে আছে, কার পিছনে জেনারেল ওয়াকার আছে, কার পিছনে জামাত ইসলামী কাজ করছে, কার পিছনে হেফাজতে ইসলাম আছে এবং কার পিছনে বিএনপি আছে, এই জিনিসগুলো তো পদ্মার অন্তরালে থাকার কথা না। দেয়ার মাস্ট বি সিস্টেমস, দেয়ার মাস্ট বি এ সিস্টেম দ্যাট এনশিওর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। ডক্টর ইউনূস এটা করেননি, তিনি সবকিছু পদ্মার অন্তরালে করেছেন, যার ফলে হয়েছে কি সরকার প্রধান এবং সরকারের বাকি উপদেষ্টারা শুরু থেকেই জনবিচ্ছিন্ন অবস্থানে থেকেছেন। তারা মানুষের বক্তব্যকে যেমন সেখানে কর্ণপাত করেননি, তেমনি মানুষের সাথে যত বেশি ইন্টারাকশন করা দরকার ছিল, যেহেতু এটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য এসেছে, মানুষের আকাঙ্ক্ষাটাকে তাদের গ্রহণ করে সেই অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করা হচ্ছে। তা না করে তারা কতিপয় রাজনৈতিক নেতাদের উপর নির্ভর করেছে এবং যেটা একটা ডিজাস্টারাস রূপ নিয়ে এখন সামনে আসছে। এবং গণভোটের যে প্রসঙ্গ, এই গণভোটটি এসেছে রাজনৈতিক দলগুলোর জনগণ থেকে বিচ্ছিন্ন অবস্থানে থেকে আগামী দিনে তাদের নিজেদের এবং দলীয় স্বার্থ রক্ষার জন্য গণতন্ত্রকে উপেক্ষা করে যে চেষ্টা, সেই প্রচেষ্টারই একটা ফলাফল ছিল অচল অবস্থা। এবং ডক্টর ইউনূস সরকারও সেই অচল অবস্থা তৈরি করার জন্যই ক্ষেত্র তৈরি করে দিয়েছিলেন ঐক্যমত কমিশনের নামে এবং সংস্কার কমিশনের নামে, যেখানে জনগণকে তিনি ইনক্লুড করেননি। এবং এর ফলেই তারা যেহেতু নিজেদের স্বার্থ রক্ষার্থে এমন একটা স্ট্যাগনেশনের মধ্যে চলে গেলেন, এমন একটা স্টেলমেন্ট হলো, এমন একটা অচল অবস্থা হলো যেখান থেকে তারা নিজেরাই বেরোতে পারছিলেন। এই কারণে জনগণকে আবারও বোকা বানানোর জন্য গণভোটের প্রসঙ্গটা এখানে টেনে এনেছে। কিন্তু তারা আসলে জনগণে বিশ্বাস করে না, আর বিশ্বাস করে না বলেই এই গণভোটের প্রসঙ্গটাকে এনে তারা গণভোটটা সঠিক পন্থায় হোক এবং গণভোটের মাধ্যমে জনগণের রায়টাকেই তারা গ্রহণ করবে, এই টেন্ডেন্সি তাদের নেই। এই টেন্ডেন্সি যদি তাদের থাকতো তাহলে এই ভোটটাকে তারা আরো সঠিক ওয়েতে করে জনগণকে সঠিক রায় দেওয়ার জন্য পথ করে দিত। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং বিএনপি এবং জামাত সবাই মিলে করত। যেহেতু আমাদের মধ্যে সমস্যা হচ্ছে, তাহলে সমস্যাটা জনগণের উপরে আমরা ছেড়ে দিই এবং জনগণ হচ্ছে আলটিমেট ক্ষমতার অধিকারী। জনগণ যে রায় দিবে সেটা নিয়ে আর কোনো সংশয় বা এটার বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে সবগুলো বিষয়কে গণভোটের মাধ্যমে সুন্দর করে সুরাহা করে তারপরে জাতীয় নির্বাচনে যাওয়া যেত। সেটি না করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে অচল অবস্থা তারা তৈরি করেছে পরস্পর বিরোধের মাধ্যমে দলগুলোর, সেখান থেকে তারা আর বেরোতে পারেনি বলে আজকে এই গণভোটের কথা যাতে যেতে হয়েছে। কিন্তু তারা কেউই চায় না গণভোটটা সঠিক পন্থায় হোক এবং জনগণের পরিপূর্ণ আকাঙ্ক্ষা গণভোটের মাধ্যমে সামনে চলে আসুক এবং তারা সেটা মেনে নেয়। তারা তো সেটা মেনে নিতে বাধ্য, জনগণের চাওয়াটাই তো তাদের কাজ, তারা তো জনগণের সেবক এবং জনগণের চাকর। কিন্তু দেখা গেল যে তারা গণভোটটা চেয়েছে নিজেদেরকে রক্ষা করার জন্য, চেয়ে আবার যাতে গণভোটটা সঠিক পন্থায় না হতে পারে, মানুষ যাতে আসলে সঠিকভাবে
24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষার পথে তাদের মতামত প্রকাশ করতে না পারে সেই ব্যবস্থাও তারা করার চেষ্টা করছে।